হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, শিশু মনস্তত্ত্ব প্যাডাগজি থেকে কিন্তু আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, প্রাইমারি টেট 2024 ডিসেম্বরের যে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষার জন্য আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্র্যাকটিস সেট দিয়ে চলেছি। তো বন্ধুরা দেখো, আজকের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। দেখো, 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিটেট সহ। দেখো, আজকের প্র্যাকটিস সেট রয়েছে কি 7। ওকে, আজকে 7 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করছি। এর আগে কিন্তু 6টা প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা যারা যদি না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই প্লে লিস্ট থেকে অবশ্যই দেখে নিতে পারো। ওকে, দেখো, আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো, তাই আজকে কিন্তু প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা জানো অবশ্যই কিন্তু আমি বাছাই করা প্রশ্নগুলি নিয়ে আলোচনা করি। তো দেখো, 2023 সালে যে ধরনের টাফ প্রশ্ন এসেছিল, দেখো আমাদের কিন্তু একটু টাফ প্রশ্ন নিয়ে আলোচনা করতে হবে। ওকে, তো দেখো, আজকের কিন্তু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটটি অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। এবং দেখো, অবশ্যই যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দিও, সঙ্গে সঙ্গে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে, তোমাদের একটা করে লাইক কিন্তু আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায়। এবং অবশ্যই করে যদি কোথাও কোনো সমস্যা থাকে বা প্রশ্নগুলি কেমন, অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। এবং তোমরা যারা ভাবছো সমস্ত ভিডিও পিডিএফগুলো পাওয়ার জন্য, তোমরা অবশ্যই পেয়ে যাবে। দেখো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ওকে, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই করে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। এবং বিভিন্ন কিন্তু তোমরা সেখান থেকে মক টেস্ট থেকে শুরু করে বিভিন্ন কিন্তু কুইজ অবশ্যই করতে পারো। ওকে, অবশ্যই করে তোমরা যেটা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই করে মিস করে যেতে পারো। ওকে, তাই বলছি প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো। তো চলো বন্ধুরা, দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে। বেশি কথা না বাড়িয়ে অবশ্যই আজকের কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সমস্ত প্রশ্নগুলো আমরা কনসেপচুয়াল প্রশ্ন রেখেছি, অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো অবশ্যই করে তোমরা শেষ পর্যন্ত জুড়ে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে। ওকে, তো চলো কথা বেশি না বাড়িয়ে দেখে নেবো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, যেখানেই জীবন সেখানেই সমাজ, কে বলেছেন? দেখো, যেখানেই জীবন সেখানেই সমাজ কে বলেছেন? দেখো, এরকম কিন্তু দার্শনিকদের উক্তিগুলো অবশ্যই করে তোমাদেরকে সব করে রাখতে হবে, কারণ 2022 সালে আমরা দেখেছি সেখানে কিন্তু দার্শনিকদের উক্তি এসেছিল। ওকে, তো এই জন্য বলছি যে যে সকল উক্তিগুলো রয়েছে সেই সকল উক্তিগুলো তোমরা ভালোভাবে করে রাখবে। এবং আমি চেষ্টা করবো একটা ভিডিও অবশ্যই করে সমস্ত উক্তিগুলো নিয়ে করার। ওকে, তো অবশ্যই তোমরা সাথে থাকো, আমি চেষ্টা করব তোমাদের জন্য একটা ভিডিও বানানোর সমস্ত উক্তিগুলি নিয়ে। এবারে দেখো, যেখানেই জীবন সেখানেই সমাজ কে বলেছেন? দেখো, অগাস্ট কোঁৎ, হারবার্ট স্পেন্সার, ম্যাকাইভার ও পেজ, তারপরে দেখো কনফুসিয়াস। তাহলে দেখো, যেখানেই জীবন সেখানেই সমাজ, এটা কে বলেছিলেন? অগাস্ট কোঁৎ, হারবার্ট স্পেন্সার, ম্যাকাইভার ও পেজ, তারপরে দেখো কনফুসিয়াস। অবশ্যই করে যেখানেই জীবন সেখানেই সমাজ, এটা কিন্তু কে বলেছিলেন? দেখো, ম্যাকাইভার ও পেজ। ওকে, চলো নেক্সট। দেখো, শিশুরা যখন তাদের চোখ, কান এবং হাত দিয়ে চিন্তা করে তখন নিচের কোন পর্যায়ে জড়িত? দেখো, শিশুরা যখন চোখ, কান, হাত দিয়ে চিন্তা করে তখন তারা কোন পর্যায়ে জড়িত হয়? দেখো, আমরা অবশ্যই করে কিন্তু পেঁয়াজের বা পেঁয়াজের কিন্তু আমরা তথ্যটি অবশ্যই করে পড়েছি। দেখো, পেঁয়াজের কিন্তু 4টি পর্যায় রয়েছে। কি কি? একটা হচ্ছে সেন্সরি মোটর পর্যায়, তারপর হচ্ছে কি প্রি অপারেশনাল স্টেজ, তারপরে দেখো কংক্রিট অপারেশনাল স্টেজ, তারপর হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ। এই 4টে স্টেজ রয়েছে। অবশ্যই করে এই 4টে স্টেজ আমরা জানি যে সেন্সরি মোটর স্টেজ হচ্ছে 0 থেকে 2 বছর বয়স পর্যন্ত। তারপরে দেখো প্রি অপারেশনাল স্টেজ, এটা কি হচ্ছে? এটা 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। তারপরে দেখো কংক্রিট অপারেশনাল স্টেজ যে 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত। তারপরে দেখো ফর্মাল অপারেশনাল স্টেজ 11 বছর উপরে বা 12 বছর থেকে শুরু হয়, যেটা হচ্ছে কি এবং শেষ পর্যন্ত সেটা হচ্ছে কি ফর্মাল অপারেশনাল স্টেজ। এবার যে সেন্সরি মোটর স্টেজে কি হয়? সেন্সরি মোটর স্টেজে কিন্তু এখানে শিশুরা তাদের ইন্দ্রিয় দিয়ে কিন্তু তারা চিন্তা ভাবনা করতে শুরু করে, অর্থাৎ তাদের চোখ, কান, নাক, হাত দিয়ে কিন্তু তারা জিনিসটাকে বুঝতে চেষ্টা করে এবং চিন্তা করতে শুরু করে। তারপরে দেখো প্রি অপারেশনাল স্টেজ, এই সময় কিন্তু তারা প্রতীকী চিন্তা, অর্থাৎ তারা বিভিন্ন বিষয়গুলি কিন্তু প্রতীকী চিন্তা করতে শুরু করে। তারপরে কংক্রিট অপারেশনাল স্টেজ, এই সময় কিন্তু তারা ধীরে ধীরে তাদের চিন্তাটা প্রসারিত হয়, অর্থাৎ তারা পুরোপুরিভাবে চিন্তা করতে শুরু করে। এবং ফর্মাল অপারেশনাল স্টেজ, এই স্টেজে কি হচ্ছে? তারা বিমূর্ত চিন্তন অবশ্যই করে গড়ে ওঠে তাদের মধ্যে। ওকে, তো দেখো, এবারে যেহেতু চোখ, কান, হাত দিয়ে চিন্তা করেছে বলছে, অর্থাৎ ইন্দ্রিয়র মাধ্যমে তারা চিন্তা করে, কোনটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজে কিন্তু তারা ইন্দ্রিয় মারফত চিন্তা ভাবনা করে। দেখো, এর আগে এই প্রশ্নটা কিন্তু ছিল। এই প্রশ্নটা আমরা কি করেছিলাম? পি অপারেশন স্টেজ উত্তর করেছিলাম। বন্ধুরা, পি অপারেশন স্টেজ কিন্তু উত্তর হবে না, সেন্সরি মোটর স্টেজ উত্তর হবে। ওকে, চলো নেক্সট।
এবার দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, এনসিএফ 2005 অনুসারে ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ কারণ এগুলি। দেখো এনসিএফ 2005 অনুসারে ত্রুটিগুলি গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ? দেখো এই ত্রুটির মাধ্যমে কি হয়, শিক্ষার্থীদের যে সকল চিন্তাভাবনা তারা কি বলতে চাচ্ছে না, তাদের মনের মধ্যে কি আছে তারা সেগুলো কিন্তু প্রকাশ করে। ওকে, এবার দেখো ছাত্রদের পাস ফেল এবং এর গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করার গুরুত্বপূর্ণ হাতিয়ার একটি উপায় প্রদান করে শিক্ষার্থীদের বকাঝকা করার ক্ষেত্রে। দেখো শিক্ষার্থীদের বা শিক্ষকদের তারা শিক্ষার্থীদের বকাঝকা করবে, এটা কিন্তু কোনো রকম বিষয় হতে পারে না ত্রুটিগুলির ক্ষেত্রে। যে তারা ভুল করবে বলে তাদেরকে বকবে, এটা কিন্তু কোনোভাবেই হতে পারে না। তাহলে এটাকে আমরা প্রথমে এলিমিনেট করে দেবো। তারপর দেখো শিশুদের চিন্তাভাবনার অন্তর্দৃষ্টি প্রদান করে সমস্যার সমাধান করতে সাহায্য করে। কিছু বাচ্চাকে ক্লাস থেকে সরিয়ে দেওয়ার জন্য জায়গা দিন। দেখো সরিয়ে দেওয়ার জন্য জায়গা দিন, অর্থাৎ এই যে তারা ভুল করছে বলে তাদের সরিয়ে দেবো এরকম কোনো বিষয় নয়। তারপর দেখো ছাত্রদের পাস ফেল গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করার গুরুত্বপূর্ণ হাতিয়ার। ভুলের মাধ্যমে যে তারা যদি ভুল করে, সেই ভুলের মাধ্যমে তারা যে পাস ফেল বিষয়টা তাদের মধ্যে দিয়ে গড়ে উঠবে, বা সেটাকে হাতিয়ার করে যে আমরা তাদেরকে পাস করাবো বা ফেল করাবো, সেরকম কিন্তু কি বিশেষ করে এনসিএফ 2005 অনুসারে এটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ নয়। ওকে, এবার দেখো শিশুদের চিন্তাভাবনার অন্তর্দৃষ্টি প্রদান করে। অবশ্যই তারা ভুল বলছে, অর্থাৎ তাদের মধ্যে কি চিন্তাভাবনা রয়েছে সেই ভুলের মধ্যে দিয়ে কিন্তু আমরা ধরতে পারি। তাহলে এখানে সঠিক উত্তর কি হচ্ছে, দেখো শিশুদের চিন্তাভাবনার অন্তর্দৃষ্টি প্রদান করে সমস্যা সমাধান করতে কিন্তু এই ভুল ত্রুটিগুলো সাহায্য করে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ। চলো নেক্সট। দেখো নিচের কোনটি জ্ঞানীয় বিকাশের প্রেক্ষাপট একটি পাইজেটিয়ান গঠন? নিচের কোনটি জ্ঞানীয় বিকাশের প্রেক্ষাপট একটি পাইজেটিয়ান গঠন? দেখো স্কিমা, পর্যবেক্ষণমূলক শিক্ষা, কন্ডিশনিং, যুক্তিযুক্ত। অবশ্যই করে দেখো আমরা যে পাইজেটিয়ান থিওরিটা পড়েছি, অবশ্যই সেখানে কিন্তু একটা স্কিমা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একটা মানসিক সংগঠন যেখানে কিন্তু শিক্ষার্থীর অভিজ্ঞতাগুলোকে তারা সঞ্চয় করে রাখে, ওকে, স্টোর করে, এবং সেটা হচ্ছে একটা সংগঠন যেখানে কি হচ্ছে শিক্ষার্থী বা শিশু তার সমস্ত অভিজ্ঞতাগুলোকে সংগঠিত করে। তাহলে এবারে আবার এই স্কিমাটাকে কিন্তু দুটো ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে কি আত্মীকরণ আর একটা সহযোগী। নতুন কোনো স্কিমার মধ্যে কোনো নতুন ধারণাকে সংযুক্ত করাকে বলা হচ্ছে আত্মীকরণ, আর সেগুলোকে সেই বিষয়গুলোকে সম্পূর্ণভাবে গড়ে তোলা বা পরিচালনা করার বিষয়টা হচ্ছে কি সহযোজন, বা তার সঙ্গে পরিবেশের সঙ্গে সম্পূর্ণরূপে খাপ খাইয়ে নেওয়াটা হচ্ছে কি সহযোজন। ওকে, তাহলে জ্ঞানীয় বিকাশের প্রেক্ষাপটে কিন্তু একটা পাইজেটিয়ান গঠন সেটা হচ্ছে কি স্কিমা। ওকে, চলো নেক্সট। এবার দেখো নিচের কোনটি লরেন্স কোলবার্গ দ্বারা প্রস্তাবিত নৈতিক বিকাশের একটি পর্যায়? দেখো নৈতিক বিকাশের একটি পর্যায় কোনটি না, লরেন্স কোলবার্গ কিন্তু একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। অবশ্যই করে লরেন্স কোলবার্গটা কি আমাদেরকে করে রাখতে হবে, কারণ লরেন্স কোলবার্গ থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই এসে থাকে, ওকে, কম বেশি করে। তো দেখো এখানে লরেন্স কোলবার্গের কোনটি পর্যায় বলছে, লেটেন্সি স্টেজ, সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন, কংক্রিট অপারেশনাল স্টেজ, ইন্ডাস্ট্রি বনাম ইনফিউরিটি স্টেজ। এবার দেখো আমরা আগে একটু জেনে নিই যে লরেন্স কোলবার্গ দ্বারা প্রস্তাবিত নৈতিক বিকাশের পর্যায়গুলি কি কি। দেখো মূলত 3টি স্তর রয়েছে লরেন্স কোলবার্গের নৈতিক বিকাশের ক্ষেত্রে। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি অবশ্যই করে, দেখো প্রি কনভেনশিয়াল মোরালিটি, অর্থাৎ প্রাক প্রস্তুতি স্তর, ওকে, বা প্রাক প্রচলিত স্তর। তারপর হচ্ছে কি কনভেনশিয়াল মোরালিটি মানে প্রচলিত স্তর, তারপর হচ্ছে কি পোস্ট কনভেনশিয়াল মোরালিটি, ওকে, অর্থাৎ পরবর্তী প্রচলিত স্তর। দেখো এই 3টে স্তর রয়েছে, কিন্তু এই 3টে স্তরের মধ্যে কিন্তু এই 6টা পর্যায় রয়েছে, ওকে, 6টা পর্যায় কিন্তু রয়েছে। সেই পর্যায়গুলো কি কি আমরা একটু দেখে নেব ভালো করে। এবারে দেখো প্রথম স্টেজ 1টা কি রয়েছে, দেখো পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স ওরিয়েন্টেশন, অর্থাৎ শাস্তি এবং অনুগত্যের স্তর। এটা হচ্ছে কি এখানে শাস্তি এবং অনুগত্যের মধ্যে দিয়ে কিন্তু এই স্তরটি গড়ে উঠেছে। তারপরে দেখো স্টেজ 2, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল রিলিভিস্ট ওরিয়েন্টেশন, ওকে। এবারে দেখো এটা হচ্ছে কি ইচ্ছামতো আচরণের অভিযোজন, অর্থাৎ তারা কিন্তু তাদের নিজেরা ইচ্ছামতো আচরণ একটা অভিযোজন করে। তারপরে দেখো 3 নম্বর স্টেজ বলছে গুড বয় এবং নাইস গার্ল, অর্থাৎ তারা ভালো ছেলে এবং ভালো মেয়ে হওয়ার চেষ্টা করে হচ্ছে কি এই 3 নম্বর স্টেজে, ওকে। তারপরে দেখো স্টেজ 4 কি বলছে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, এটা হচ্ছে কি আইন শৃঙ্খলার অভিযোজনগত স্তর, ওকে। তারপর দেখো স্টেজ 6 হচ্ছে কি সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন। অবশ্যই করে দেখো এখানে কিছু সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন রয়েছে। তাহলে এখানে লরেন্স কোলবার্গ দ্বারা প্রস্তাবিত স্তরটি কোনটি হবে, দেখো অবশ্যই করে কিন্তু সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন, ওকে, অর্থাৎ সামাজিক চুক্তি অভিযোজন। তারপরে দেখো ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপাল, ওকে, এটা হচ্ছে লাস্ট স্টেজ, ওকে, 6 নম্বর স্তর। এটা হচ্ছে কি সার্বজনীন নৈতিক নীতি অভিমুখীকরণ, ওকে। এই হচ্ছে মোট টোটাল লরেন্স কোলবার্গের 6টা স্তর।
তাহলে 6টা স্তর আমাদেরকে একটু ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে, কারণ এইভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে। হয়তো এখানে সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন দিয়েছে, এর অন্য কোনো দিতে পারে। তাহলে প্রথমটা হচ্ছে কি পানিশমেন্ট অ্যান্ড অবিডিয়েন্স, পানিশমেন্ট অবিডিয়েন্স ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে কি ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড রিলিভেস্ট ওরিয়েন্টেশন, তারপরে গুড বয় নাইস গার্ল, তারপর হচ্ছে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে সোশ্যাল কন্ট্যাক্ট ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে কি ইউনিভার্সাল ইথিক্যাল প্রিন্সিপালস। ওকে, এই হচ্ছে 6টা স্তর এবং 6টা পর্যায় এবং স্তর। 3টে দেখো কি হচ্ছে প্রি কনভেনশনাল মরালিটি, তারপর হচ্ছে কনভেনশনাল মরালিটি, আর একটা হচ্ছে কি পোস্ট কনভেনশনাল মরালিটি। ওকে, এই 3টে স্তরের মধ্যে 6টা পর্যায় রয়েছে। ওকে, তো চলো নেক্সট পরেরটা দেখে নেব। দেখো, একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষে একজন শিক্ষক স্বতন্ত্র শিক্ষার পরিকল্পনা, একটি অন্তর্ভুক্ত পরিবেশ, ওকে, অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষের পরিবেশ, সেখানে শিক্ষক স্বতন্ত্র পরিকল্পনা প্রস্তুত করা উচিত, মাঝে মাঝে প্রস্তুত করা উচিত, সক্রিয়ভাবে প্রস্তুত করা উচিত, প্রস্তুতি নিরুৎসাহিত করা উচিত। দেখো, অবশ্যই কিন্তু অন্তর্ভুক্ত ক্লাস মানে যেখানে সব ধরনের কিন্তু শিক্ষার্থী অবশ্যই করে থাকবে, আর সেখানে কিন্তু স্বতন্ত্র শিক্ষার পরিকল্পনা অবশ্যই করে সক্রিয়ভাবে প্রস্তুত করা উচিত। ওকে, তাহলে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা কি হয়ে গেল, দেখো সিটটা। চলো নেক্সট। দেখো, প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট জোন বলতে কি বোঝায়? দেখো, প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট জোন অর্থাৎ অবশ্যই করে দেখো, এই যে ডেভেলপমেন্ট জোন, একটা হচ্ছে প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট জোন, একটা হচ্ছে প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে সেফালিকোডাল ডেভেলপমেন্ট। অর্থাৎ বিকাশের ক্ষেত্রে এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কি প্রক্সিমেন্টাল, আর একটা হচ্ছে কি সেফালোকোডাল। ওকে, দেখো, প্রক্সিমেন্টাল আর সেফালোকোডাল এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবার প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট কাকে বলবো আর সেফালোকোডাল ডেভেলপমেন্ট আমরা কাকে বলবো, অবশ্যই সেটা কিন্তু আমরা দেখে নেব। ওকে, এবার দেখো, প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট আর সেফালোকোডাল ডেভেলপমেন্ট, আর প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট কি হচ্ছে না, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে বিকাশটা হয় সেটা হচ্ছে কি প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট। ওকে, তাহলে প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, অর্থাৎ প্রথমে কি হচ্ছে আমাদের আমরা যদি হাতের দিকটা দিই, তাহলে হাতটাকে প্রথমে আমরা নাড়াচাড়া করতে পারি, হাতের প্রথম বিকাশ হয়, তারপর কি সূক্ষ্ম অঙ্গগুলির কিন্তু বিকাশ হয়, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আর হচ্ছে কি সেফালোকোডাল ডেভেলপমেন্ট কি না, সেফালোকোডাল ডেভেলপমেন্ট হচ্ছে কি যেটা হচ্ছে কি মাথা থেকে পা পর্যন্ত। ওকে, তাহলে প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্টটা কি হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, আর সেফালোকোডাল ডেভেলপমেন্ট হচ্ছে কি মাথা থেকে পা পর্যন্ত, অর্থাৎ প্রথমে আমাদের মস্তিষ্কের বিকাশ ঘটে, তারপর ধীরে ধীরে কিন্তু সমস্ত কিছুর আস্তে আস্তে বিকাশ ঘটে, এটা হচ্ছে সেফালোকোডাল ডেভেলপমেন্ট। আর প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে বিকাশটা হয় সেটা হচ্ছে কি প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট। কিন্তু আমাদের এখানে বলছে দেখো, প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট জোন বলতে কি বোঝায়? দেখো, শেখার বিন্দু যখন সমর্থন প্রত্যাহার করা যায়, পর্যায়ে যখন সর্বাধিক বিকাশ সম্ভব হয়, বিকাশ পর্যায়ে যখন শিশু শেখার সম্পূর্ণ দায়িত্ব নেয়, একটি প্রেক্ষাপট যা শিশুরা প্রায় সমর্থনের সঠিক স্তরের সাথে নিজেরাই একটি কাজ সম্পাদন করতে পারে। ওকে, নিজেরা একটি কাজ সম্পাদন করতে পারে। দেখো, এই যে প্রক্সিমাল ডেভেলপমেন্ট জোনের মধ্যে হচ্ছে কি না, এটা একটা প্রেক্ষাপট যেখানে শিশুরা কিন্তু একটা সহযোগিতার মাধ্যমে, অর্থাৎ শিশুরা বিভিন্ন সমর্থন পায় কোনো কাজের ক্ষেত্রে, সেই সমর্থনের মধ্যে দিয়ে অর্থাৎ সহযোগিতার মধ্যে দিয়ে কিন্তু নিজেদের কাজ নিজেরা তারা সম্পূর্ণ করে, এটাই হচ্ছে কি প্রক্সিমেন্টাল ডেভেলপমেন্ট জোন। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হচ্ছে, একটি প্রেক্ষাপট যেখানে শিশুরা কিন্তু নিজেরাই তারা কাজটা সম্পন্ন করে কোনো একজনের সহযোগিতা, সেখানে শিক্ষক হতে পারে বা অন্য কেউ হতে পারে, তার সহযোগিতা বা তার সমর্থনের সঠিক স্তরের মধ্যে দিয়ে কিন্তু সে তার নিজের কাজ সম্পাদন করে থাকে। নেক্সট, এবার দেখো, নিচের কোনটি সামাজিকীকরণে একটি নিষ্ক্রিয় সংস্থা? দেখো, নিষ্ক্রিয় সংস্থা কোনটি, অর্থাৎ কোনো কাজে লাগে না যে সংস্থাটি সামাজিকীকরণের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি হেলথ ক্লাব, ফ্যামিলি, ইকো ক্লাব, পাবলিক লাইব্রেরি। দেখো, হেলথ ক্লাবে অবশ্যই বিভিন্ন মানুষজন যায়, সেখানে একটা সামাজিকরণ বিষয় থাকে, ফ্যামিলিও সামাজিকরণ বিষয় থাকে, ইকো ক্লাবেও থাকে, কিন্তু দেখো পাবলিক লাইব্রেরি, এখানে কিন্তু লাইব্রেরিতে মানুষজন যায় কেবলমাত্র পড়াশোনার জন্য, এবং সেখানে সবসময় সাইলেন্ট, একটা কিপ সাইলেন্ট থাকে, অর্থাৎ একটা নিস্তব্ধতা বজায় থাকে সেখানে অবশ্যই করে। তাহলে এখানে এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি পাবলিক লাইব্রেরি। নেক্সট, এবার দেখো, স্কুলের উচিত পৃথক পার্থক্য পূরণ করা, কোনটা পূরণ করা? দেখো, সিটের 2013 জুলাইয়ের প্রশ্ন। স্বতন্ত্র শিক্ষার্থীদের একচেটিয়া বোধ করা, পৃথক শিক্ষার্থীদের মধ্যে ব্যবধান কমানো, এমনকি শিক্ষার্থীদের দক্ষতা ও ক্ষমতাও, আর কেন শিক্ষার্থীরা সক্ষম বা অক্ষম বুঝতে
সাহায্য করা। দেখো পৃথক পার্থক্য অবশ্যই একে অপরের মধ্যে যে পৃথক সেইটা কেন পূরণ করা হয়, কারণ কি হচ্ছে অবশ্যই করে তারা সক্ষম কিনা, কোনো কেন শিক্ষার্থীরা সক্ষম বা অক্ষম সেটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। সেটা হচ্ছে তাদের মধ্যে পার্থক্য একটা পূরণের বিষয় থাকে। ওকে, কারণ কোনো কিছুতে স্কুলে যদি পৃথক পার্থক্য না করা হয় তাহলে সে কতটা সক্ষম কোনো বিষয়ের ক্ষেত্রে, কতটা অক্ষম সেটা কিন্তু বোঝা যায় না। ওকে, চলো নেক্সট। দেখো 10 নম্বর কি বলেছে, দেখো শিক্ষার্থীদের তাদের চিন্তাধারা ধারণাগত পরিবর্তন করতে সক্ষম করার জন্য একজন শিক্ষকের উচিত। তাহলে শিক্ষার্থীদের তাদের চিন্তাধারা ধারণাগত পরিবর্তন করার জন্য, করতে সক্ষম করার জন্য একজন শিক্ষকের কি করা উচিত। দেখো বাচ্চাদের তাদের পুরস্কার করুন যেগুলি তারা চিন্তাভাবনা পরিবর্তন করে, বাচ্চাদের তাদের নিজের থেকে চিন্তা করতে নিরুৎসাহিত করতে। দেখো নিরুৎসাহিত কোনোভাবেই করা যাবে না, তাহলে এটাকে প্রথমে আমরা কিন্তু এলিমিনেট করে দেব। একটি বক্তৃতার মধ্যে একটি ব্যাখ্যা দিন, বক্তৃতার মধ্যে ব্যাখ্যা দিলে কিন্তু তাদের চিন্তাধারার পরিবর্তন হবে, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। তারপর দেখো স্পষ্ট ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা করুন এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করুন। এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে শিক্ষার্থীদের সাথে আলোচনা করুন। ওকে, শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে হবে এবং তাদেরকে স্পষ্ট ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে, দেখো ডিটটা। চলো নেক্সট। দেখো নিচের কোনটি প্রি অপারেশনাল পর্যায়ের একটি শিশুকে চিহ্নিত করে। দেখো প্রি অপারেশনাল পর্যায়ের একজন শিশুকে চিহ্নিত করে কোনটি, চিন্তার অপরিবর্তনীয়তা, বৃত্তাকার প্রতিক্রিয়া, লক্ষ্য নির্দেশ আচরণ, বিলম্বিত অনুকরণ। এবার দেখো প্রি অপারেশনাল কিন্তু যেটা হচ্ছে কি চিন্তার, তারা কিন্তু প্রতীকী চিন্তা করে, এখানে কিন্তু চিন্তার অপরিবর্তনীয়তা থাকে। ঠিক আছে, অপরিবর্তনীয়তা। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, দেখো প্রি অপারেশনাল পর্যায়ের শিশুকে কিন্তু চিহ্নিত করার সে মূল হচ্ছে কি বিষয়, সেটা হচ্ছে কি চিন্তার অপরিবর্তনীয়তা, অর্থাৎ তাদের মধ্যে চিন্তা কিন্তু একটা সীমাবদ্ধ জায়গায় থাকে। ওকে, অর্থাৎ তারা প্রতীকী চিন্তা করে, সেখানে তাদের মধ্যে কিন্তু চিন্তার সেই প্রসারটা ঘটে না। ওকে, চলো নেক্সট। এবার হচ্ছে আবেগ এবং উপলব্ধি একে অপরের, দেখো আবেগ এবং উপলব্ধি একে অপরের কি সম্পূর্ণ আলাদা, স্বাধীন, আন্তঃবোনা এর সাথে সম্পর্কিত নয়। দেখো আবেগ থাকলে কিন্তু বিভিন্ন রকম উপলব্ধি হয়, অর্থাৎ আবেগ এবং উপলব্ধি কিন্তু একে অপরের কি আন্তঃবোনা। ওকে, নেক্সট বলছি একটি অন্তর্ভুক্ত স্কুল। দেখো একটি অন্তর্ভুক্ত স্কুল কি, সিটের 2013 জুলাইয়ের প্রশ্ন এসেছিল। দেখো যতগুলি প্রশ্ন তোমরা দেখছো বেশিরভাগ কিন্তু কোনো না কোনো সিটেটের কিন্তু প্রশ্ন অবশ্যই নিয়ে আলোচনা করছি। তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আমার, কারণ এই রকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার খুবই চান্স থাকে। ওকে, এবং তোমার বিগত বছরের প্রশ্নগুলো অবশ্যই যদি তোমরা ক্লারিফাই করে দেখো, সেখানে কিন্তু এরকম একটু অন্য ধরনের প্রশ্নগুলো এসেছে, এবং দু একটা কিছু সহজ প্রশ্ন রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু সোজা। অবশ্যই তোমরা যারা দেখছো এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট সাবস্ক্রাইব করে নাও। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই করে লাইক করে দাও। ওকে, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও যাতে তারা একটু হেল্প পেতে পারে। ওকে, এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভিডিওর পিডিএফগুলো পেতে চাও অবশ্যই তোমরা আমার ডিএম লার্ন একাডেমি তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো, সেখান থেকে তোমরা অবশ্যই করে কিন্তু পেয়ে যেতে পারো সমস্ত কিছু। ওকে, তো দেখো একটি অন্তর্ভুক্ত স্কুল কি, তাদের অক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীদের শেখার প্রয়োজনীয়তা নির্ধারণ করে, তাদের সামর্থ্য সে নির্বিশেষে সকল শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তারপর হচ্ছে ছাত্রদের মধ্যে পার্থক্য করুন, কম সেট করুন, বিশেষভাবে অক্ষম শিশুদের জন্য চ্যালেঞ্জিং অর্জনের লক্ষ্য, বিশেষভাবে সক্ষম শিশুদের শেখার ফলাফল উন্নত করার জন্য বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেখো এই প্রশ্নগুলো একটু ইংরেজি থেকে বাংলায় করতে গিয়ে একটু উলটপালট মতো হয়েছে, অবশ্যই একটু বুঝে নাও। এবার দেখো একটি অন্তর্ভুক্ত স্কুল কি হয়েছে না, তাদের অক্ষমতা অনুযায়ী শিক্ষার্থীদের শেখার প্রয়োজনীয়তা নির্ধারণ করে। দেখো তারপর 13 নম্বর প্রশ্নটা কি হবে, অবশ্যই করে তাদের সামর্থ্য নির্বিশেষে সকল শিক্ষার্থীদের শেখার ফলাফল উন্নতি করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেখো অন্তর্ভুক্ত স্কুল মানে হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু শিক্ষার্থী সেখানে অবশ্যই করে থাকে, আর তাদের যে সামর্থ্য এবং নির্বিশেষে সকল শিক্ষার্থীর যে শেখার ফলাফল উন্নত করতে কিন্তু তারা একদম প্রতিশ্রুতিবদ্ধ থাকে। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি বিটটা। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোনটিতে একজন শিক্ষক শ্রেণীকক্ষে শিশুদের সমস্যা সমাধানের মডেল করতে পারেন এমন উপায় বর্ণনা করে না।
তাহলে নিচের কোনটিতে একজন শিক্ষক শ্রেণীকক্ষের শিশুদের সমস্যা সমাধানের মডেল করতে পারেন এমন উপায় বর্ণনা করে না। এবারে নেগেটিভ প্রশ্ন বলেছে, তাহলে কোনগুলো বর্ণনা করে দেখবো শ্রেণীকক্ষের শিশুদের সমস্যা সমাধানের মডেল কোনগুলো হতে পারে দেখবো। অভিন্ন উত্তর সহ প্রশ্ন জিজ্ঞাসা করা, একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের বিষয়ে আপনার চিন্তাভাবনা নিয়ে আলোচনা করা, সমস্যার সমাধান করার সময় ভুল করার বিষয়ে সৎ হন, চিন্তা ধারণা বিচার এবং বিভিন্ন উত্তরের মধ্যে শব্দভাণ্ডার ব্যবহার করুন। অবশ্যই দেখো বিভিন্ন শব্দভাণ্ডার ব্যবহার করতে হবে চিন্তা ধারণা বিচারের ক্ষেত্রে, এটা কিন্তু সঠিক। এবং ভুল করার সময় সৎ হতে হবে এবং একটি নির্দিষ্ট সমাধানের বিষয়ে আপনার চিন্তা ভাবনাগুলি নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। এবার এখানে দেখো অভিন্ন উত্তর সহ প্রশ্ন জিজ্ঞাসা করুন, উত্তর সহ প্রশ্ন নয়, তাহলে তাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়েছে দেখো, এখানে সঠিক উত্তরটি হচ্ছে কি এরটা কিন্তু এখানে শিশুদের সমস্যা সমাধানের মডেল হিসেবে কিন্তু বর্ণনা করে না। ওকে, চলো নেক্সট। দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, শিক্ষক শেখার মূল্যায়ন এবং শেখার মূল্যায়ন উভয় ব্যবহার করতে পারেন শিশুদের অগ্রগতি নিরীক্ষণ করতে, তাদের শেখার ফাঁক পূরণের জন্য উপযুক্ত লক্ষ্য নির্ধারণ করতে, শিশুদের অগ্রগতি ও কৃতিত্বের স্তর জানতে, শিশুদের শেখার প্রয়োজনীয়তা জানতে এবং শেখানোর কৌশল নির্বাচন করতে, তদনুসারে পর্যায়ক্রমিক রীতিতে শিশুর কর্মক্ষমতা মূল্যায়ন করুন এবং তার কর্মক্ষমতা প্রত্যায়িত করুন। দেখো শেখার মূল্যায়ন ব্যবহার করতে পারেন কি কারণে বলছে, শিশুদের অগ্রগতি নিরীক্ষণ করতে এবং তাদের শেখার ফাঁক পূরণের জন্য উপযুক্ত লক্ষ্য নির্ধারণ করতে। দেখো এটা কিন্তু হতে পারে অবশ্যই করে শিশুদের অগ্রগতি জানতে অবশ্যই মূল্যায়ন ব্যবহার করা হয় এবং তাদের কৃতিত্বের স্তর জানতে এটাও করা হয়। এবার দেখো শিশুদের প্রয়োজনীয়তা জানতে এবং শেখানোর কৌশল নির্বাচন করতে, তদনুসারে এটাও কিন্তু সঠিক হতে পারে। এবার দেখো পর্যায়ক্রমিক বিরতিতে শিশুদের কর্মক্ষমতা মূল্যায়ন করুন এবং তার কর্মক্ষমতা প্রত্যায়িত করুন। দেখো এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আমাকে এখানে মনে হচ্ছে না। এবার দেখো তিনটে উত্তর কিন্তু খুবই গায়ে মনে হচ্ছে আমার। এবার দেখো এই যে কোনোটা হয়তো দেখা যাচ্ছে 40%, কোনোটা 50%, কোনোটা 100% এইভাবে কিন্তু রয়েছে, কারণ বিশেষ করে যে সকল প্রশ্ন সিডিপির যে সকল প্রশ্নগুলো থাকে অপশানগুলো থাকে সেগুলো কিন্তু কি হয়, সেগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে ভুল হয় না। ওকে, সেগুলো কি হয় যে প্রশ্নগুলো কিন্তু সঠিক হয়, কিন্তু কোনোটা কম কোনোটা বেশি। এই জন্য কিন্তু সিডিবি প্রশ্নগুলো নিয়ে কিন্তু খুবই তোমরা জানো যে কোর্টে বিভিন্নভাবে কেস হচ্ছে। ওকে, তো দেখো শিশুদের অগ্রগতি নিরীক্ষণ করতে এবং শেখার ফাঁক পূরণের জন্য অবশ্যই উপলক্ষ নির্ধারণ করতে, এটা কিন্তু তাদের অগ্রগতি নিরীক্ষণ করতে এবং শেখার ফাঁক পূরণের জন্য কিন্তু লক্ষ্য নির্ধারণ যখন এখানে বলেছে, দেখো লক্ষ্য নির্ধারণ ক্ষেত্রে কেবলমাত্র মূল্যায়ন কিন্তু নির্ধারণ করা হয় না, তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেবো। তারপর দেখো শিশুদের অগ্রগতি ও কৃতিত্বের স্তর জানতে, অবশ্যই দেখো শিশুরা তারা কতদূর অগ্রগতি হয়েছে তারা এবং তাদের অর্থাৎ তারা কতটা কৃতি ছাত্র হয়ে উঠেছে সেটা কিন্তু এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে দেখো বিটা। চলো নেক্সট। দেখো 16 নম্বর প্রশ্ন বলছে, হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের শিখতে সাহায্য করার জন্য নিচের কোন উপায়টি উপযুক্ত নয়। দেখো এটাও নেগেটিভ প্রশ্ন বলেছে। দেখো হাইপার অ্যাক্টিভ বাচ্চা যারা হাইপার, ওকে, যারা একটু অস্থিরতা ভাব দেখায়, যারা যে কোনো এতে রেগে যায় বা একটু উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, সেরকম বাচ্চা যারা রয়েছে তাদের কি হচ্ছে শিখতে সাহায্য করার জন্য নিজের কোনটি উপায় উপযুক্ত না। দেখো প্রায় অস্থির হওয়ার জন্য তাদের তিরস্কার করা, একটি কাজকে ছোট ও পরিচালনাযোগ্য করে দেওয়া, সেগমেন্ট, শেখার বিকল্প উপায় অফার, তাদের দৈনন্দিন সময়সূচিতে শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করা। অবশ্যই শারীরিক কার্যকলাপের মধ্য দিয়ে তাদের কিন্তু একটা হাইপার অ্যাক্টিভিটিটা কমানো যেতে পারে। তারপর দেখো শেখার বিকল্প অফার দেওয়া, এটা কিন্তু সঠিক। আর একটা ছোট কাজ পরিচালনাযোগ্য করে তাদের দেওয়া হচ্ছে সেগমেন্ট, এটাও সঠিক। কিন্তু দেখো প্রায় অস্থির হওয়ার জন্য তাদের তিরস্কার করা, যখন তিরস্কার করা বলবে তখন সেটা কিন্তু কোনোভাবেই হবে না, তিরস্কার কিন্তু শিশুদেরকে করা যাবে না। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে কি এরটা। চলো নেক্সট। 17 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো নিচের কোন শ্রেণীকক্ষ সমৃদ্ধ শিক্ষাকে উৎসাহিত করে। দেখো নিচের কোন শ্রেণীকক্ষ সমৃদ্ধ শিক্ষাকে উৎসাহিত করে, পাঠ্যপুস্তকের বিষয়বস্তু দ্বারা চালিত কাঠামোগত এবং পরিকল্পিত শিক্ষা সহ একটি শ্রেণীকক্ষ। তারপরে দেখো একটি শ্রেণীকক্ষ যাতে বিভিন্ন সামগ্রী শিশুদের নাগালের বাইরে ক্লাসে প্রদর্শিত হয়, একটি শ্রেণীকক্ষ যেখানে উন্মুক্ত ক্রিয়াকলাপের কোণ রয়েছে, খোলা সেলফে বিভিন্ন ধরনের হবে এখানে ধরনের, ওকে,
বিভিন্ন ধরনের শিশু সাহিত্য রয়েছে যা দিনের যে কোনো সময় প্রবেশযোগ্য। আলমারিতে সুন্দরভাবে সংগঠিত উপাদানসহ একটি শ্রেণীকক্ষে বিনামূল্যে খোলার জন্য সপ্তাহে একবার বের করা হয়। দেখো সপ্তাহে একবার কোনোভাবে বের করলে হবে না, এটা কিন্তু কোনোভাবেই সঠিক হতে পারে না। তারপরে দেখো পাঠ্যপুস্তকের বিষয় দ্বারা চালিত কাঠামোগত পরিকল্পিত একটি শ্রেণীকক্ষ। দেখো এটা কিন্তু হতে পারে একটি শ্রেণীকক্ষ যেখানে শিক্ষার্থীর সামগ্রিক শিশুদের নাগালের বাইরে ক্লাসে প্রদর্শিত হয়, এটা তো হবে না। তারপরে একটি শ্রেণীকক্ষ উন্মুক্ত ক্রিয়াকলাপের কোন যে অবশ্যই দেখো যেখানে শিশুরা তারা উন্মুক্তভাবে ক্রিয়াকলাপ করতে পারে, অর্থাৎ তারা বিভিন্নভাবে কিন্তু তারা কার্যক্রম করতে পারে, সেরকম বিষয় সুযোগ রয়েছে। তারপরে বলেছে খোলা সেলফ, অর্থাৎ সেখানে খোলা সেলফে বিভিন্ন ধরনের বই রয়েছে, তারা কিন্তু সেটা দিনের যে কোনো সময় নিয়ে তারা পড়তে পারে বা সেগুলো নিয়ে তারা দেখতে পারে। তাহলে এখানে সঠিক উত্তরটা হয়ে যাচ্ছে কি সিটটা। চলো নেক্সট। এবার দেখো শিশুদের শেখার উন্নতির জন্য নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত? শিশুদের শেখার উন্নতির জন্য নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত? দেখো শিক্ষকের উচিত শিশুদের বাস্তব জীবনের পরিস্থিতিতে একে অপরের সাথে যোগাযোগ করতে সহায়তা করা। তারপরে দেখো নিয়মিত মূল্যবান পরীক্ষা পরিচালনা করা। শিক্ষককে বিভিন্ন উদাহরণ এবং চিত্র ব্যবহার করে বিষয় ব্যাখ্যা করতে হবে। তারপরে ক্লাসে সব ধরনের শেখার উপাদান থাকতে হবে। দেখো ক্লাসে সব ধরনের উপাদান থাকতে হবে, এটা কিন্তু শেখার উন্নতির জন্য একটা বিষয় হতে পারে, কিন্তু দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ নয়। কেবলমাত্র শুধু শেখার উপাদান থাকলে কি সেটা কি উপযুক্ত হবে? সবচেয়ে উপযুক্ত বলেছে, সবচেয়ে উপযুক্ত কিন্তু এটা হবে না। তারপর যে বিভিন্ন উদাহরণের চিত্র ব্যবহার করে বিষয় ব্যাখ্যা করতে হবে। দেখো অবশ্যই চিত্র ব্যবহার করে ব্যাখ্যা করতে হবে বিষয়টিকে উদাহরণের মধ্যে দিয়ে, কিন্তু দেখো এটা কি 100% হতে পারে? তারপর বলেছি নিয়মিত মূল্যবান পরীক্ষা পরিচালনা করে। নিয়মিত মূল্যবান নয়, সরি, এটা মূল্যায়ন হবে, মূল্যায়ন পরীক্ষা পরিচালনা করা। ওকে, মূল্যায়ন পরীক্ষা পরিচালনা করা এটা কিন্তু নয়। এবার দেখো এখানে বলছে শিক্ষকের উচিত যে শিশুদেরকে বাস্তব জীবনের পরিস্থিতি একে অপরের সাথে যোগাযোগ করতে সহায়তা করা। দেখো যখন কিন্তু বাস্তব জীবনের পরিস্থিতিতে বলবে তখন কিন্তু সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, সেটা সবসময় তোমাদেরকে মাথায় রাখতে হবে। যখন শিশুদেরকে বাস্তব জীবনের পরিস্থিতি একে অপরের সাথে যোগাযোগ, এখানে বলেছে দেখো একে অপরের সাথে যোগাযোগ করতে সহায়তা করে, অর্থাৎ তাদের মধ্যে পিয়ার লার্নিং, অর্থাৎ পরস্পরের কিন্তু যোগাযোগের মধ্যে দিয়ে তারা শিখবে। তাহলে এখানে সব থেকে উপযুক্ত যেটা হচ্ছে শেখার উন্নতির জন্য সেটা হচ্ছে শিক্ষকের উচিত যে শিশুদের বাস্তব জীবনের পরিস্থিতিতে একে অপরের সাথে কিন্তু যোগাযোগ করতে সহায়তা করা। নেক্সট দেখো নিচের কোনটি হতে পারে কোলবাগের তত্ত্বের অবদান হিসেবে বিবেচিত? দেখো কোলবাগের তত্ত্বের অবদান, কোলবাগের নৈতিক বিকাশ আমরা জানি। দেখো তার বিশ্বাস শিশুরা নৈতিক দার্শনিক, তার তত্ত্ব জ্ঞানীয় পরিপক্কতা ও নৈতিক পরিপক্কতার মধ্যে একটি সংযোগ সমর্থন করেছে। তত্ত্বটি বিস্তৃত পরীক্ষার পদ্ধতি রয়েছে, একটি নৈতিক যুক্তি ও কর্মের মধ্যে একটি স্পষ্ট সম্পর্ক স্থাপন করে। অবশ্যই দেখো কোলবাগের নৈতিক বিকাশ একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, অবশ্যই আমরা আলোচনা করেছি। 6টা পর্যায় রয়েছে। এবার যে তত্ত্বের অবদান হিসেবে কোনটা বিবেচনা করা যেতে পারে? অবশ্যই তোমরা বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই করে তোমরা যদি ভালো লাগে লাইক করে দাও একটু, ওকে, এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে ভুলবে না। ওকে, চটপট করে একটু লাইক করে নাও সবাই আর সাবস্ক্রাইব করে নাও। দেখো তাহলে কি হচ্ছে, নিচের কোনটি হতে পারে কোলবাগের তত্ত্বের অবদান হিসাবে বিবেচিত? দেখো কোলবাগের তত্ত্ব কিন্তু অবশ্যই নৈতিক পরিপক্কতার কথা সেখানে বলা হয়েছে, আর জ্ঞানীয় পরিপক্কতা ও নৈতিক পরিপক্কতার মধ্যে কিন্তু একটা সংযোগ সমর্থন করে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হচ্ছে, বিটটা। চলো নেক্সট 20 নম্বর প্রশ্নে কি বলছে, দেখো নিচের কোন প্রশ্নটি শিশুদের সমালোচনামূলক চিন্তা করার আমন্ত্রণ জানায়? দেখো কোনটা সমালোচনামূলক চিন্তা ভাবনা করা যায় যে প্রশ্নটার মধ্যে দিয়ে, দেখো আমরা সমাধান করতে পারি এমন বিভিন্ন উপায় কি এই, তারপর আপনি কি এর উত্তর জানেন, সঠিক উত্তর কি, আপনি কি অনুরূপ পরিস্থিতির কথা ভাবতে পারেন। এবারে দেখো সমালোচনামূলক প্রশ্ন কখন হবে বা প্রশ্নটি সমালোচনার যোগ্য কখন হবে, যখন কিন্তু প্রশ্নের মধ্যে দ্বিমত থাকে, অর্থাৎ একটা প্রশ্নের কিন্তু দুটো বা তিনভাবে উত্তরটা দেওয়া যেতে পারে। ওকে, এবারে দেখো বলেছে আপনি কি অনুরূপ পরিস্থিতির কথা ভাবতে পারেন। দেখো এটা অনুরূপ পরিস্থিতির কথা ভাবতে পারেন, হ্যাঁ কি না, কিন্তু এখানে এক কথায় একটা উত্তর চলে আসছে, তাহলে এটা কিন্তু হতে পারে না। তারপরে দেখো সঠিক উত্তর কি, এটা কিন্তু কোনোভাবেই নয়। তারপরে দেখো আপনি কি এর উত্তর জানেন, হ্যাঁ অথবা না আমরা বলতে পারি, তাহলে এটা নয়। এবারে দেখো আমরা
সমাধান করতে পারি এমন বিভিন্ন উপায় কি? এই দেখো বিভিন্ন উপায়টা কি এটা হতে পারে, বিভিন্ন উপায় বলেছি, অর্থাৎ 2টো 3টে 4টে 5টা উপায় হতে পারে। সেই উপায়গুলো কি এটাই, এটা নিয়ে কিন্তু সমালোচনা হতে পারে। ঠিক আছে, উপায়গুলো নিয়ে সমালোচনা হতে পারে। তাহলে এটা হচ্ছে কি সমালোচনা চিন্তা করার আমন্ত্রণ জানায়। ওকে, তাহলে প্রথম 20 উত্তরটা কি হয়ে গেল দেখো, ইয়েরটা। আমরা সমাধান করতে পারি এমন বিভিন্ন উপায় কি? এই তাহলে এই উপায়গুলো কি? এই বা এছাড়া অন্য তো হতে পারে। এই যে একটা সমালোচনার জায়গায় আমরা তৈরি করতে পারি এই প্রশ্নের মধ্যে দিয়ে। ওকে, তাহলে দেখো সঠিক উত্তরটা হয়ে গেল ইয়েরটা। নেক্সট দেখো বন্ধুরা, আজকে ছিল এই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন, আলোচনা করলাম সম্পূর্ণ ডিটেলসে তোমাদের সঙ্গে। তো আশা করছি আজকের প্র্যাকটিস সেটটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। অবশ্যই করে তোমরা দেখলে প্রশ্নগুলো কেমন ছিল। তো প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমরা জুড়ে থাকো এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাওয়ার জন্য, এবং ডিটেলসে অবশ্যই আলোচনা করছি। তোমরা যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই জানাবে তোমরা। ওকে, তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো চট করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই তোমরা মিস করে যেতে পারো। এবং অবশ্যই করে প্রত্যেককে অনুরোধ করছি লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাদের কিন্তু অনেক অনুপ্রেরণা জায়গায় আগামী দিনে ভালো ভালো ভিডিও আনার জন্য। ওকে, অনেক কষ্ট করে দেখো সমস্ত কিন্তু রেডি করছি সব কিছু প্রতিদিন। তো আশা করবো তোমাদের কাছে একটা লাইক আমরা পেতে পারি। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমরা ততক্ষণ পড়তে থাকো, আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।